আজ আপনাদের নিয়ে যাব এমন এক জমজ শহরে যেখানে প্রত্যেকটা কোণই কথা বলে। একদিকে গয়ার সনাতন ভক্তি আর মুক্তির দর্শন, আর ঠিক 15 কিলোমিটার দূরে বোধ গয়ার বুদ্ধত্ব অর্জনের এক অলৌকিক ইতিহাস। আমরা যারা মিডল ক্লাস, আমাদের ঘোরার প্ল্যান করার আগেই মাথায় ঘোরে বাজেটের হিসাব। পকেটে টান না দিয়ে কিভাবে ফ্যামিলি নিয়ে একটা পারফেক্ট ট্রিপ করা যায় সেই চিন্তাতেই অর্ধেক সময় চলে যায়। ঠিক সেই জন্যই আমাদের ভিডিওতে কোনো ফালতু দেখনদারি নয়, থাকবে একদম সলিড আর প্র্যাকটিক্যাল গাইড। হাওড়া থেকে সবচেয়ে কম খরচে কিভাবে গয়া পৌঁছবেন, কোনো দালালের চক্করে না পড়ে ঠিক কোন এলাকায় হোটেল নিলে যাতায়াতের সময় আর টাকা দুটোই বাঁচবে, খাবারের টপ রেকমেন্ডেশন আর সস্তায় আঞ্চলিক স্বাদের খোঁজ। আর ভিডিও শেষে থাকবে পুরো সফরের পাই টু পাই বাজেট হিসাব আর কিছু দামি ট্রাভেল হ্যাকস। তাহলে আর দেরি কেন? আজকের এই পকেট ফ্রেন্ডলি উইকেন্ড জার্নিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর উইশউইংস ভ্রমণ ডায়েরিতে নতুন হলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন। চলুন ব্যাগ গুছিয়ে সোজা থামা যাক আমাদের চেনা হাওড়া স্টেশন। শনিবারের হাফ ডে অফিসটা শেষ করে যখন ব্যাগটা কাঁধে নিই, মনে হয় খাঁচা থেকে মুক্তি পেলাম। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, প্ল্যাটফর্মে ট্রেনের চেনা ঘোষণা আর এক ভার গরম চা, ব্যাস ট্রিপের পুরো মুড অন। আমাদের আজকের ট্রাভেল পার্টনার রাত 11:40 মুম্বাই মেল। আমাদের মতো চাকরিজীবীদের তো লম্বা ছুটির বিলাসিতা নেই, তাই আমাদের এই সফরটা একদম মেপে তৈরি করা ম্যাজিক উইকেন্ড ট্রিপ। শনিবার রাতে ট্রেনে উঠে ঘুম, রবিবার সারা দিন চুটিয়ে ঘোরাঘুরি, আর রবিবার রাতেই ট্রেনে ব্যাক। সোমবার সকালে একদম টাইমে অফিস, বাড়তি কোনো ছুটি ছাড়াই দুটো ঐতিহাসিক শহর কভার করা। সকালে ঘুম ভাঙতেই জানলা দিয়ে চোখ রাখলাম, চারদিকে মাইলের পর মাইল সবুজ ধানের মাঠ আর মাথায় বর্ষার মেঘ। মনটা জাস্ট জুড়িয়ে গেল। হাজারিবাগ কোডারমা পেরিয়ে আমাদের ট্রেন একদম ঠিক সময়ে এসে থামলো ইতিহাসের চেনা শহর গয়া স্টেশনে। এখন বাজে সকাল 7টা। এসে পৌঁছেছি গয়া জাংশনে। গয়া স্টেশন থেকে বেরিয়ে এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই আছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো নেব, নিয়ে আমরা একটা জায়গায় যাব, ফ্রেশ হয়ে তারপর সাইট সিইংয়ে বেরোবো। এই 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে বেরিয়ে এখানে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড দুটোই আছে। আপনারা অটো টোটো দুটোই বুক করতে পারেন। এখান থেকে বুক করে আপনাদের এই রাস্তা দিয়ে চলে যেতে হবে গয়ার মেইন জায়গায়। স্টেশনের বাইরে এসেই আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম। ভাড়া নিল 150 টাকা। পকেট আরও বাঁচাতে চাইলে আপনারা অনায়াসে শেয়ার অটোও পেয়ে যাবেন। তবে এখানে একটা খাঁটি ট্রাভেল হ্যাক দিয়ে রাখি, কোনো দালালের চক্করে না পড়ে হোটেল সব সময় বুক করবেন শ্রী বিষ্ণুপদ মন্দিরের কাছাকাছি এলাকায়। এতে সুবিধা হলো দর্শনীয় জায়গাগুলোর বেশিরভাগই হেঁটেই কভার করা যায়, ফলে অটো ভাড়াও বাঁচে আর ট্রাফিকের জ্যামেও সময় নষ্ট হয় না। আমরা গিয়ে উঠেছিলাম বাঙালি গেস্ট হাউসে। স্রেফ কয়েক ঘন্টার জন্য ফ্রেশ হওয়া আর লাগেজ রাখার জন্য মাত্র 1000 টাকায় এসি ডাবল বেড রুম পেয়ে গেলাম। রুমটা লাক্সারি না হলেও ভীষণ পরিষ্কার আর ফ্যামিলির জন্য একদম সেফ। স্নান সেরে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম গয়ার মেইন জাংশন চাঁদ চৌরাহা মোড়ে। পেটে তখন চিল চিৎকার, তাই একটা চেনা দোকানে বসে অর্ডার করলাম গরম গরম পুরি, আলু কুমড়োর তরকারি আর দুটো রসালো জিলিপি। আর বিল কত হলো জানেন? মাত্র 40 টাকা। এই যুগে দাঁড়িয়েও এত কম টাকায় এমন পেট ভর্তি ব্রেকফাস্ট, ট্রিপের শুরুতেই মন আর পেট দুটোই খুশি। এসে গেছে সকালের ব্রেকফাস্ট। গরম গরম পুরি আছে, তার সঙ্গে আলু সবজি আছে, আছে রায়তা আর আছে জিলিপি। ব্রেকফাস্ট হয়ে যাক। ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুপদ মন্দির, ফল্গু ঘাট, ওই সব জায়গাগুলো দেখতে। এইদিকে সোজা রাস্তা আছে, এই সোজা রাস্তায় গেলেই বিষ্ণুপদ মন্দির পড়বে। চলুন সঙ্গে থাকুন। আমাদের প্রথম স্টপ শ্রী বিষ্ণুপদ মন্দির। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে গয়াসুরের বুকে নিজের চরণ রেখে তাকে শান্ত করেছিলেন। কালো ব্যাসাল্ট পাথরের বুকে সেই অলৌকিক 40 সেন্টিমিটার পবিত্র পদচিহ্ন আজও লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের কেন্দ্র। 1787 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এই অপূর্ব পাথুরে মন্দিরটি নতুন করে গড়ে তোলেন।
पूजा कितने का ये? काला है, काला है, छुए का है, जितने का सबका उतना ही प्राइस ये वाला कितने का बना रहे हैं? है। 15-50। মন্দিরের সামনে থেকেই এই 50 টাকার ডালি নিয়ে নিয়েছি। ফুল আছে, তুলসী পাতা আছে, সিঁদুর আছে, প্রসাদ আছে আর ড্রাই ফ্রুটস আছে আর এই ধাগা আছে, সব মিলিয়ে 50 টাকার পুজো। মন্দির থেকে বেরোতেই সামনে ফল্গু নদীর ঘাট। রামায়ণের সেই চেনা গল্প সীতা মায়ের অভিশাপে এই নদী ওপর থেকে শুকনো হলেও এক হাত বালি খুঁড়লেই নিচ থেকে বেরিয়ে আসে স্বচ্ছ জলের ধারা, তাই একে বলে অন্তঃসলীলা। তবে আমরা বর্ষায় এসেছি বলে ফল্গু নদী আজ কানায় কানায় জলে ভরা, এক অদ্ভুত শান্ত রূপ। আমার পেছনে দেখতে পাচ্ছেন ফল্গু নদী। তো এই হচ্ছে সেই নদী যেখানে এসে সবাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন মহালয়ার সময়। খুব বিশাল বড় মেলা বসে এখানে, বিশাল ভিড় হয় এবং সারা বছরই এখানে পিণ্ডদানের কাজ চলে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেকেই এখানে পিণ্ডদানের জন্য এসছে। তো আপনারা হোটেল থেকে বা ভারত সেবাশ্রম সংঘ বা এরকম কোনো সংগঠন থেকে অর্গানাইজ করে আপনি এখানে পিণ্ডদান করতে আসতে পারেন। আরো দুটো জায়গা আছে পিণ্ডদানের জন্য, একটা হচ্ছে অক্ষয় বট আর একটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির। এই তিনটে জায়গার মধ্যে যে কোনো জায়গাতেই আপনি পিণ্ডদান করতে পারেন। নদীর জল এখন বেশি, তার কারণ এখন বর্ষাকাল। সবাই জানেন যে ফল্গু নদী হচ্ছে অন্তঃসলীলা। তো একটা জায়গা আছে যেখানে সত্যি এটা অন্তঃসলীলা, বালির তলা দিয়ে যাচ্ছে। আমি দেখছি সেই জায়গাটা যদি পাওয়া যায়, এখন বর্ষাকালে জল বেশি থাকে বলে সেই জায়গাটা ডুবে থাকতে পারে। There must be some scientific reason for this, but ধর্মীয় বিশ্বাসেরও একটা জায়গা থাকে। তো সেই সব কিছুর বিচারে ফল্গু নদীর কিন্তু অন্তঃসলীলা বলে একটা গল্প আছে। আপাতত বর্ষাকালে কিন্তু জল ভালোই আছে এখানে, যেটা দেখতে পাচ্ছি। আপনারাও দেখুন। এখানে ফ্যামিলি নিয়ে কম খরচে থাকার একটা দারুণ অপশন হলো ঘাটের গা ঘেঁষেই থাকা উড়িষ্যা ধর্মশালা। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, দরকারে আপনারা বুকিং এর জন্য কথা বলেও নিতে পারেন। ফল্গু নদী তো দেখা হলো, অন্তঃসলীলা কিনা সেটা আপনারাই বিচার করুন। তারপর আমরা এখন এসে গেছি সূর্যকুণ্ডের এখানে। এই পেছন দিকে দেখতে পাচ্ছেন সূর্যকুণ্ড। জাস্ট ফল্গু নদীর ওখান থেকে গলি দিয়ে 1 মিনিটের হাঁটা পথ চলে আসতে পারেন। চলুন দেখি মন্দিরটা। এই হলো সূর্যকুণ্ড, সূর্যকুণ্ডের জল, আর এই হলো সূর্যকুণ্ডের মন্দির। এরপর গেলাম সূর্যকুণ্ড। চীনা ভিড় এড়িয়ে বেশিরভাগ মানুষ এটা মিস করে যান, কিন্তু ওয়ারাঙ্গলের রাজা প্রতাপরুদ্রের তৈরি প্রায় 700 বছরের পুরনো এই সূর্য মন্দিরটি দারুণ। এখানকার সূর্যদেবের মূর্তির পায়ে বুট জুতো আর কোমরে বেল্টও দেখা যায়, যা প্রাচীন ভারতের আন্তর্জাতিক সংস্কৃতির এক অনন্য দলিল। সেখান থেকে সোজা চলে এলাম ভারতের 18টি মহাশক্তিপীঠের অন্যতম মহাপীঠ মঙ্গলা গৌরী মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে দেবীর বাম স্তন পতিত হয়েছিল। এখান থেকেই পুরো গয়া শহরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। গয়ার সবচেয়ে বড় ঐতিহাসিক সাক্ষী হলো অক্ষয় বট গাছ। সীতা মায়ের দেওয়া আশীর্বাদে এই বট গাছ চিরকালের জন্য অমর। সনাতন বিশ্বাস অনুযায়ী এই গাছের নিচে মাথা না নোয়ালে গয়ার পিণ্ডদান সম্পূর্ণ হয় না। মিথ্যে স্রোতে গা না ভাসিয়ে একা দাঁড়িয়ে সত্য বলার এক মস্ত বড় জীবন পাঠ দেয় এই নীরব গাছটি।
অক্ষয়বটের একটা ইতিহাস আছে রামায়ণের সঙ্গে। যখন সীতামা এখানে এসেছিলেন তার শ্বশুরমশাই দশরথের পিণ্ড দেওয়ার জন্য, তখন এই পিণ্ড গ্রহণের জন্য তার কাছে কোনো জিনিস ছিল না, পিণ্ড দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগে। তো সাক্ষী হিসাবে উনি 5টা জিনিসকে রেখেছিলেন, তার মধ্যে অক্ষয়বট ছিল। মা সীতা সাক্ষী রেখেছিলেন একজন ব্রাহ্মণ, একটি তুলসী গাছ, একজন গোমাতা, ফল্গু নদী এবং এই অক্ষয়বট। যখন রামচন্দ্র এসে জিজ্ঞাসা করেন যে কি প্রমাণ আছে, উনি বিশ্বাস করতে চাইছিলেন না, তখন উনি সাক্ষী চাইছিলেন। তো তখন সীতামা এদের 5জনকে ডেকে পাঠালেন। তাদের মধ্যে একমাত্র এই অক্ষয়বটই সাক্ষী দিয়েছিলেন, বাকিরা মিথ্যে কথা বলেছিল। তো বাকিদের তো বিভিন্ন রকম সাপ হয়েছিল, আপনারা সবাই জানেন। ফল্গু অন্তঃশরীরা হয়ে গেছিল, আরো বাকি সবারও সাপ পেয়েছিল, সেগুলো আপনারা জানেন। অক্ষয়বটই বলেছিল যে হ্যাঁ, সে সাক্ষী দিয়েছিল এবং সে বলেছিল, তখন মা সীতা আশীর্বাদ দিয়েছিলেন অক্ষয়বটকে যে তোমার নিচে এসে সবাই শান্তিতে বসতে পারবে, শান্তি পাবে, আরাম পাবে। ফল্গু নদীর ওপারে শান্ত পরিবেশে অবস্থিত সীতাকুণ্ড। ঠিক এই মাটিতেই সীতামা বালির পিণ্ড তৈরি করে রাজা দশরথের শ্রাদ্ধ করেছিলেন। আজও ভক্তরা এখানে এসে বালি সরিয়ে নিচ থেকে পবিত্র জল বের করে পুজো দেন। মানুষের এই বিশ্বাসের জোর সত্যিই দেখার মতো। আমরা এখন এসে গেছি সীতাকুণ্ড। এই হচ্ছে সীতাকুণ্ডর এন্ট্রান্স গেট। এর ভেতরে যাব। সীতাকুণ্ডের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাও বলবো ভেতরে গিয়ে। চলুন, সঙ্গে থাকুন। সীতাকুণ্ড ঢোকার মুখেই এখানেই পড়বে সূর্যদেবের মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, সূর্যদেবের মন্দির। এই মন্দির দর্শন করে তারপরে সীতাকুণ্ডে প্রবেশ করব। এই সূর্যদেবের মন্দিরের সামনে সবাই। এটা সীতা দেবী কুণ্ড, এটা সীতা দেবী দশরথ রাজাকে পিণ্ডদান করে মুক্তি করেছিল। যে আপনি বাড়িতে শুনলে সীতা দেবী কুণ্ড কোথায়, এটা চোখের ভালো করে দেখে নাও। বাবু তুমি মন্দিরে যাচ্ছে মালা লে সীতা মা রাম সীতা দাদু। এই যে সীতাকুণ্ড, এর একটা ইতিহাস আছে বলেছিলাম। ইতিহাস বা পৌরাণিক কাহিনী যেটাই বলুন, সেটা হচ্ছে যে যখন সীতা রামের অবর্তমানে, মানে রাম আসতে পারেননি বলে মা সীতা এখানে এসে তার শ্বশুরমশাই দশরথের জন্য পিণ্ডদান করতে এসেছিলেন এবং এখানে নাকি দশরথ হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন। সেই হাতও আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে ওই জন্যই এই জায়গাটার নাম হয়েছে সীতাকুণ্ড। এইখানেই উনি দশরথের জন্য পিণ্ডদান করেছিলেন। খুবই পবিত্র জায়গা। গয়া থেকে এখানে আসতে গেলে আপনাকে অটো করে আসতে হবে, 10 টাকা অটো ভাড়া। জাস্ট ব্রিজটা পেরিয়ে জাস্ট রাস্তাটা ক্রস করে এলেই সীতাকুণ্ড। অবশ্যই দর্শন করতে আসবেন এখানে এলে। এবার এলাম গয়ার সবচেয়ে রহস্যময় পাহাড় প্রেতশিলা। গয়া শহর থেকে 12 কিলোমিটার দূরে এই রুক্ষ পাহাড়ের চূড়ায় পৌঁছতে পুরো 676টি খাড়া সিঁড়ি ভাঙতে হয়। অপঘাতে বা অকালে চলে যাওয়া প্রিয়জনদের অতৃপ্ত আত্মার শান্তির জন্য এখানে বিশেষ পুজো হয়। ওপরে রয়েছে যমরাজের প্রাচীন মন্দির।
এইদিকের এন্ট্রি গেট, এখানে ছাউনি করা আছে। আর ছাউনি থেকে এসে এই হচ্ছে সিঁড়ি, বেশ খাড়াই সিঁড়ি, 676টা সিঁড়ি এখানে লেখাই আছে, দেখুন 676, ভীষণ খাড়াই সিঁড়ি। ক্ষমতা থাকলে উঠবেন, না থাকলে নমস্কার করে চলে যাবেন। অনেকে উঠছেন, অনেকে না উঠে আবার নেমেও আসছেন। বেলা বাজে প্রায় 12:30, একটা প্রায় 12:56। এই দুপুর রোদে মাথার ওপর সূর্য, এই 700 সিঁড়ি এখন ওঠা সম্ভব না। পায়ে যেহেতু ফ্র্যাকচার আছে আমার, আমি আর উঠলাম না। প্রেতশিলা যেহেতু একটা নেগেটিভ ব্যাপার আছে, সেহেতু আমার যেতে খুব একটা মন চাইছে না। আপনারা চাইলে আসতেই পারেন, আর এলে অবশ্যই এই জায়গাটা সবার আগে কভার করবেন। আর এখানে বাইরে কিছু খাবারের দোকানও আছে, চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। বাদবাকি সব ঠিক আছে। এখান থেকে কাছেই আছে রামশিলা, সেটাই যাব। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামশিলার কুণ্ড, মানে রামকুণ্ড। এখানে একটা ঝিল আছে, এই হচ্ছে রামকুণ্ড। আর এর ঠিক অপোজিটেই হচ্ছে এই রামশিলা মন্দির। চলুন মন্দিরে যাই। এই রামশিলা মন্দির আসতেই বাঁ হাতেই পড়বে এই রামকুণ্ড, আর ডান হাতে পড়বে রামশিলা মন্দির। প্রেতশিলার ধকল সামলে আমরা এলাম গয়ার আরেক ঐতিহাসিক পাহাড় রামশিলায়। লোকবিশ্বাস বলে স্বয়ং রামচন্দ্র এখানে ওনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন। ওপরে রয়েছে প্রাচীন শিব মন্দির, আর সেখান থেকে পুরো গয়া শহরের ক্যানভাস ভিউ আর অদ্ভুত শান্তি বোনাস হিসেবে পাওয়া যায়। ওই যে দেখলেন রামকুণ্ড, আর এই হচ্ছে রামশিলা মন্দির। এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এই হচ্ছে মন্দির। আমরা মন্দিরের ভেতরে যাব, গিয়ে দেখবো। ধর্মীয় বিশ্বাসের যুক্তি তর্ক যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই জায়গাগুলো যে আমাদের ভারতবর্ষের হাজার বছরের সংস্কৃতির এক একটা জীবন্ত দলিল, তা বুক ঠুকে বলা যায়। রামশিলা মন্দিরের এইদিকে এই সিঁড়ি দিয়ে উঠে এইদিকে হচ্ছে রামশিলা পাহাড়ের ওপরে যাওয়ার রাস্তা। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই রামশিলা পাহাড় ওঠা হয়। এই হচ্ছে সিঁড়ি, ওই যে সিঁড়ি উঠে যাচ্ছে দেখছেন, ওই সিঁড়ি দিয়ে গিয়ে পড়বে রামশিলা পাহাড়ের চূড়া। অবশ্যই যেতে পারেন, রেকমেন্ড করবো যাওয়ার জন্য। গয়ার এই ভক্তির আবহ, পিণ্ডদানের ঘাট আর অক্ষয় বটের মায়া কাটিয়ে এবার আমাদের সত্যান্বেষণের ডায়েরি পা বাড়াচ্ছে মাত্র 15 কিলোমিটার দূরের আরেক নতুন ইতিহাসে। চলুন এবার বোধগয়ার দিকে যাই। অটো নিয়ে মিনিট 40 মধ্যেই আমরা চলে এলাম বোধগয়ার। রাস্তার দুধারে সবুজ মাঠ আর বর্ষার মেঘ দেখে মনে হচ্ছিল আমরা শুধু শহর বদলাচ্ছি না, সনাতন ধর্মের মুক্তির দর্শন থেকে বৌদ্ধ ধর্মের আত্মজাগরণের ইতিহাসে প্রবেশ করছি। ঘড়িতে তখন বেলা 3টে। পেটের বিদ্রোহ শান্ত করতে আমরা সোজা চলে এলাম পপুলার ফুজিয়া গ্রিন রেস্তোরাঁয়। মাত্র 140 টাকায় 1 প্লেট ধোয়া ওঠা চিকেন চাউমিন অর্ডার করলাম। পরিমাণ এতটাই বেশি যে দুজন মধ্যবিত্তে শেয়ার করে খাওয়ার জন্য একদম পারফেক্ট। স্বাদও জাস্ট ফাটাফাটি। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এবার শুরু মোনাস্ট্রি ট্যুর। এখানে একটা জরুরি ট্রাভেল হ্যাক মাথায় রাখবেন। বেশিরভাগ আন্তর্জাতিক মনাস্ট্রি বিকেল 5টা থেকে 5:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই বুদ্ধি করে আগে মনাস্ট্রিগুলি দেখে নিয়ে একদম শেষে সন্ধ্যার আলোয় মহামতি মন্দিরে যান। ভুটান মনাস্ট্রি অসাধারণ কাঠের সূক্ষ্ম কারুকাজ, রঙিন দরজা জানলা আর ভেতরে এক অলৌকিক নীরবতা।
জাপানি মন্দির, জাঁকজমকহীন ধবধবে সাদা রঙের ছিমছাম স্থাপত্য, জাপানি বৌদ্ধ দর্শনের মতোই সরল কিন্তু গভীর। সৌন্দর্য যে সরলতার মধ্যেই লুকিয়ে থাকে তার প্রমাণ এই মন্দির। এসে গেছি সেকেন্ড স্পট, জাপানিজ টেম্পল। পেছনেই দেখতে পাচ্ছেন জাপানিজ টেম্পল, বিশাল বড় জায়গা নিয়ে তৈরি, অপূর্ব সুন্দর। চলুন দেখাই। তিব্বতী মনাস্ট্রি, বাতাসে উঠছে সারি সারি রঙিন প্রার্থনার পতাকা। বিশ্বাস করা হয় বাতাস যখন এই পতাকার মঞ্চগুলো ছুঁয়ে যায় তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের যুক্তি যাই হোক, এই বিশ্বাসের সৌন্দর্যটাই সবচেয়ে বড় সত্য। তৃতীয় জায়গা বুদ্ধিস্ট মনাস্ট্রি। চলুন ভেতরে যাই। এসে গেছি সেই জায়গায় যেখানে আছে ৮০ ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি। চলুন দেখি। এরপর এলাম সেই বিখ্যাত চত্বরে, যার ছবি ছোটবেলা থেকেই বইয়ের পাতায় দেখে এসেছি। ৮০ ফুট উঁচু গ্রেট বুদ্ধা স্ট্যাচু। লাল বেলে পাথরের তৈরি পদ্মাসনে বসা এই ধ্যানমুগ্ধ বুদ্ধের মূর্তির সামনে দাঁড়ালে এক অদ্ভুত স্থিরতা অনুভব করা যায়। ১৮৮৯ সালে স্বয়ং দলাই লামা এর উদ্বোধন করেছিলেন। আজকে মোটামুটি সারাদিন ঘুরলাম, ঘোরা প্রায় কমপ্লিটের দিকে। গয়া আর বোধগয়া, আর একটা দুটো স্পট বাকি আছে। মহাবোধি মন্দিরটা বাকি আছে, আরেকটা জায়গা দেখার ইচ্ছে আছে, দেখি সেটা হয় কিনা। সেটা করে তারপরে হোটেলে ফেরত গিয়ে রেস্ট, তারপরে আবার ট্রেন ধরে বাড়ি। গয়া বোধগয়া এপিসোড মোটামুটি শেষের পথে। এখনো শেষ নয়, এখনো দুটো তিনটে জিনিস আছে, বলেছি দেখাবো। চলুন। এই হচ্ছে মহাবোধি মন্দিরের প্রবেশপথ, আর প্রবেশপথের এখানেই আছে
হুইল চেয়ার, ক্যামেরা, টিকিট কাউন্টার, মোবাইল ফোন ডিপোজিট সেন্টার, ক্লক রুম, ওইদিকে বুক শপ, তারপরে আছে শু সেন্টার যেখানে জুতো জমা রাখা যাবে। সবই ফ্রি সার্ভিস। এই ক্যামেরার জন্য চার্জেস আছে, সেটা লেখা আছে কোনটার কত চার্জ। দিনের শেষ আলোয় আমরা পৌঁছলাম এই সফরের মূল আকর্ষণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবোধি মহাবিহার। 2500 বছর আগে কপিলাবস্তুর রাজপুত্র সিদ্ধার্থ এখানে প্রতিজ্ঞা করেছিলেন, সত্য না পাওয়া পর্যন্ত আসন ছাড়বেন না। সব ঝড় প্রলোভন পেরিয়ে এক বৈশাখী পূর্ণিমার রাতে তিনি এখানেই হয়ে উঠলেন গৌতম বুদ্ধ। ভেতরে ক্যামেরা মোবাইল নিষিদ্ধ, তাই লেন্সের ফ্রেমে নয়, স্মৃতিটা মনের মণিকোঠায় বন্দি করে নিলাম। মন্দিরের পেছনেই দাঁড়িয়ে সে বিখ্যাত বোধিবৃক্ষ, মূল গাছের পঞ্চম প্রজন্মের বংশধর। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান থেকে হাজার হাজার মানুষ এখানে এসে ধ্যান করেন, নিজের সঙ্গে সময় কাটান। কোনো তাড়া ছাড়াই কিছুক্ষণ আমিও চুপ করে বসলাম। বুঝলাম, নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষক। বোধিবৃক্ষের গা ঘেঁষেই রয়েছে বজ্রাসন, লাল পাথরের তৈরি সেই আসন যেখানে বসে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। একজন মানুষের ভেতরের উপলব্ধি কিভাবে একটা আস্ত বিশ্ববিখ্যাত দর্শনের জন্ম দিল, যা আজ কোটি কোটি মানুষকে পথ দেখায়, ভাবতেই অবাক লাগে। মহাবোধি টেম্পলের ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড নয়। বোধহয় 5টি কোনো ঘটনা ঘটেছিল, সেই জন্য হয়তো। তা আমরা চলে এলাম একটা খুব সুন্দর নতুন জায়গা। এই জায়গাটা কিন্তু মনে হয় আপনি দেখেননি আগে অন্য কোথাও। চলুন দেখি। ঘড়িতে তখন রাত 8টা। এবার ফেরার পালা। হোটেলে চটপট ফ্রেশ হয়ে রাতে ডিনার সেরে চলে এলাম গয়া জাংশনে। আজকের ঘরের ছেলে হয়ে ফেরার সঙ্গী দুন এক্সপ্রেস। গায়ে সারাদিনের ক্লান্তি থাকলেও ক্যামেরার মেমোরি কার্ড আর মন ভর্তি ছিল এক রাশ মায়াবী স্মৃতি নিয়ে। এক বুক শান্তি নিয়ে ট্রেন ছুটল কলকাতার পথে। সোজা কথায় খুব বেশি খরচ না করেও একটা সাধারণ উইকেন্ডে ফ্যামিলি নিয়ে গয়া বোধগয়া দারুণভাবে ঘুরে আসা যায়। আগে থেকে প্ল্যান করে টিকিট আর হোটেল বুক করলে সময় আর টাকা দুটোই বাঁচবে। স্ক্রিনে গয়া বোধগয়া একদিনের টোটাল ফ্যামিলি বাজেটটা দিয়ে দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনারা ফ্যামিলি নিয়ে আগে গয়া ঘুরবেন নাকি বোধগয়া। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ফ্যামিলিতে নতুন হলে উইশউইংস ভ্রমণ ডায়েরি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো অচেনা পথের গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান। নমস্কার।